যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক শুধুমাত্র দুই দেশের কূটনৈতিক বা সাময়িক মিত্রতার সীমায় আবদ্ধ নয়, বরং এটি বহুস্তরীয় ইতিহাস, রাজনীতি, অর্থনীতি এবং ধর্মীয় অনুভূতির জটিল এক সংমিশ্রণ। বিশ্বের খুব কম সম্পর্কই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো এত বিতর্কিত ও আলোচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতায় হস্তক্ষেপ করার জন্য ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সমর্থন ক্রমশই বেড়েছে। ফলে বর্তমান সময়ে এ সম্পর্ক আর দুই দেশের সরকার বা সাময়িক জোটের বিষয় নয়, বরং ইসরায়েলি এখন মার্কিন রাজনীতি ও যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণ প্রক্রিয়া গভীরভাবে প্রভাবিত করে। ইসরায়েলকে যুক্তরাষ্ট্র কেন এত দৃঢ়ভাবে সমর্থন করে এবং ইসরায়েল কিভাবে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে সে সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওতে। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের এত দৃঢ়ভাবে সমর্থন করার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, দুদেশের মধ্যে মূল্যবোধের সাদৃশ্য বা উভয়ই প্রায় একই ধরনের আধিপত্যবাদী। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের মতো অস্থিতিশীল অঞ্চলে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ সাময়িক হাব হিসেবে বিবেচনা করে, যার মাধ্যমে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব ও গোয়েন্দা তৎপরতা বজায় রাখা যায়। তৃতীয়ত, ইতিহাসের করুণ অধ্যায় হলোকস্টের জন্য এক ধরনের নৈতিক দায়বদ্ধতা আমেরিকার রাজনীতিতে দীর্ঘদিন ধরে কাজ করছে। এর বাইরেও যে সত্য, যেটা কেউ স্বীকার করতে চায় না, তা হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুটি দেশই গড়ে উঠেছে স্থানীয় আদিবাসীদের জাতিগত নিধনের মধ্য দিয়ে। ইউরোপীয় আদিবাসীরা যেমন আমেরিকায় থাকা বহু রেড ইন্ডিয়ান আদিবাসীদের শেয়াল কুকুরের মতো হত্যা করে তাদের উচ্ছেদ করে আমেরিকা গড়ে তুলেছিল, ঠিক একইভাবে দীর্ঘ ৭৬ বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর জাতিগত নিধন চালিয়ে মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র গঠন করেছে। কথায় আছে, চোরে চোরে মাসতুতো ভাই। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেন এই প্রবাদের বাস্তব উদাহরণ। তবে এগুলোর বাইরেও প্রকৃত বাস্তবতা হলো ইসরায়েলপন্থী বিভিন্ন লবিস্ট গ্রুপ আমেরিকার রাজনীতিবিদদের উপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে দুই দেশের সম্পর্ক অটুট রাখার জন্য স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী হলো আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, যেটা সংক্ষেপে আইপ্যাক নামে অধিক পরিচিত। আমেরিকান এই গোষ্ঠীটি ইসরায়েলের স্বার্থে এমন সব কাজ করে যা খোদ যুক্তরাষ্ট্রের জন্যই ক্ষতিকর। আইপ্যাক আমেরিকার সবচেয়ে শক্তিশালী ইসরায়েলপন্থী লবি। আইনি কারণে এরা সরাসরি রাজনৈতিক অনুদান দিতে পারে না, কিন্তু আমেরিকার খুব কম রাজনীতিবিদ আছেন যারা আইপ্যাকের টাকা ছাড়া নির্বাচন করেন। আমেরিকার নির্বাচনের আগে তারা এমন সব প্রার্থীকে বাছাই করেন যারা বিনা স্বার্থে ইসরায়েলকে সমর্থন করবে, এবং সেই সকল রাজনীতিবিদদের নির্বাচিত করার জন্য আইপ্যাক সকল ধরনের পদক্ষেপ নেয়। অন্যদিকে যে সকল রাজনীতিবিদ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আইপ্যাক এমনভাবে দমন করে যেন তারা আর কোনোদিন যুক্তরাষ্ট্রের কোনো নির্বাচনে জিততে না পারে। এই বিষয়টি আইপ্যাক তাদের প্রচারণামূলক ভিডিওতে প্রকাশ্যেই ঘোষণা করেছে। আইপ্যাক যুক্তরাষ্ট্রের স্থানীয় রাজনীতিবিদ, কংগ্রেসের সদস্য, এমনকি প্রেসিডেন্ট প্রার্থীদের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে মার্কিন পার্লামেন্টে ইসরায়েলপন্থী নীতি গ্রহণ করতে প্রভাবিত করে। গত অর্ধশতকের বেশি সময় ধরে আইপ্যাক যুক্তরাষ্ট্রের সরকারি ব্যবস্থাকেই এমনভাবে গড়ে তুলেছে যার মূল উদ্দেশ্যই হলো ইসরায়েলকে বিনা শর্তে সমর্থন দেয়া। ইসরায়েল গণহত্যা চালাক, মানবতা বিরোধী অপরাধ করুক অথবা জাতিগত নিধন চালাক, কোনোটাই যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের দেখার বিষয় নয়। তাদের কাজ হলো তারা নির্বাচনী প্রচারণা চালানোর সময় আইপ্যাকের টাকা গ্রহণ করবে এবং বিনিময়ে ইসরায়েলের সকল অন্যায় কার্যক্রমের বৈধতা দিবে। আমরা সবাই জানি যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু রয়েছে, যার একদিকে রয়েছে রিপাবলিকানরা, অন্যদিকে ডেমোক্রেটস দল, কিন্তু আইপ্যাকের কাছে তেমন কোনো ভেদাভেদ নেই। আইপ্যাক উভয় দলকেই সমানভাবে আর্থিক সহায়তা দিয়ে তাদের হাতে রেখেছে। আইপ্যাক এমনই প্রভাবশালী গোষ্ঠী যে তাদের সম্মেলনে বহু প্রেসিডেন্ট প্রার্থী, সিনেটর এবং কংগ্রেসম্যান নিয়মিত অংশগ্রহণ করে। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, হিলারি ক্লিন্টন, কমলা হ্যারিসের মতো রাজনীতিবিদেরা যেই দলেরই হোক না কেন, তারা সবাই আইপ্যাকের মঞ্চে প্রকাশ্যে বক্তব্য দেন।
রাজনৈতিক অঙ্গনে আইপ্যাকের সরাসরি অনুদানের ব্যাপারে বিধিনিষেধ থাকলেও তারা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শত কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করে। তার মানে তারা শুধু রাজনৈতিক লবিস্ট গ্রুপই নয়। বিশ্লেষকরা মনে করেন আইপ্যাক যুক্তরাষ্ট্রের নানা স্তরে এমনভাবে পতিত হয়ে আছে যে তারা সরাসরি নীতি প্রণয়ন প্রক্রিয়া বাইপাস করে রাজনৈতিক সিদ্ধান্তও প্রভাবিত করতে পারে। আইপ্যাক শুধুমাত্র কংগ্রেস বা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে না, বরং তারা এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছে যার মাধ্যমে ইসরায়েলকে মার্কিন ঘরোয়া রাজনীতির ডোমেস্টিক ইস্যু হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এর ফলে ইসরায়েল সংক্রান্ত আলোচনা এখন আর শুধু বিদেশি নীতি নয়, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। আর সে কারণেই নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন প্রার্থীদের পর্যন্ত জিজ্ঞাসা করা হয় তারা নির্বাচনে জয়লাভের পর ইসরায়েল সফর করবে কিনা। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের অনেকেই এমন আচরণ করেন যেন তারা নিজেরাই প্রো ইসরায়েল লবি। যেমন জর্জ বুশ প্রশাসনের অনেক কর্মকর্তারই দ্বৈত নাগরিকত্ব ছিল, তারা ইসরায়েলি সংস্থা বা কোম্পানির হয়ে কাজ করত। তারা একই সাথে ইসরায়েলের সরকারেরও উপদেষ্টা ছিল এবং নেতানিয়াহুর মতো নেতাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল। অথচ মার্কিন মিডিয়ার মাধ্যমে তারা সাধারণ আমেরিকান হিসেবে নিজেদের উপস্থাপন করত। শুধু তাই নয়, মাত্র কয়েক মাস আগে একজন লবিস্টকে কানাডার পক্ষে প্রচারণা চালানোর জন্য গ্রেফতার করা হয়েছিল। কিন্তু এর চেয়েও বহু জঘন্য কাজ আইপ্যাক প্রকাশ্য করে গেলেও তাদেরকে ওই রকমের রাষ্ট্রের স্বার্থে কাজ করার জন্য কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হয় না। এর মধ্যেই বোঝা যায় আইপ্যাক শুধুমাত্র একটি লবি নয়, বরং এটি এমন একটি কাঠামো যা মার্কিন রাজনীতির অনেক গভীরে পতিত এবং বহু স্তরে প্রভাব বিস্তার করে আছে। শুধু তাই নয়, ইরানের হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পরও ইসরায়েল যখন বুঝতে পেরেছে তাদের একার পক্ষে এই সংঘাত চালিয়ে যাওয়া সম্ভব নয়, তখনই আইপ্যাকের মধ্যস্থতায় ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলা চালিয়েছিল। এই হামলা চালানোর সময় ট্রাম্প মার্কিন কংগ্রেসের অনুমতি না নিয়েই ইরানের যুদ্ধ শুরু করে দেয়। আইপ্যাকের প্রভাব মার্কিন নির্বাচনে অত্যন্ত জটিল এবং গভীর। সরাসরি রাজনৈতিক অনুদান না দিতে পারলেও আইপ্যাক বিভিন্ন প্রো ইসরায়েলি প্যাক বা পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা সুপার কমিটির মাধ্যমে প্রার্থী বাছাই করে, প্রচারণা করে, অর্থায়ন করে, এমনকি ইসরায়েল বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায় বিপুল অর্থ ব্যয় করে থাকে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2024 সালে মার্কিন নির্বাচনী চক্রে এই প্যাক এবং তাদের সহযোগী গ্রুপগুলো নির্বাচনী লড়াইয়ে শত কোটি ডলার খরচ করেছে। উদাহরণ হিসেবে বলা যায় রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি, যিনি গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করেছিলেন, তার বিরুদ্ধে এই প্যাক প্রায় $5 লক্ষ ব্যয় করেছে, যার অধিকাংশ ডলার ব্যয় হয়েছে রিভিউ ও সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায়। এমনকি হোয়াইট হাউসেও তাকে অ্যান্টি-সেমেটিক বা ইহুদি বিদ্বেষী হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে ডেমোক্রেট প্রার্থীদের ক্ষেত্রে এই প্যাক বিপুল অর্থ ব্যয় করেছে। জামাল বোম্যান এবং পরিবেশের মতো প্রোগ্রেসিভ ডেমোক্রেটরা যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন তাদের বিরুদ্ধেও এই প্যাক লক্ষ লক্ষ ডলার ব্যয় করেছে। আর যারা এই প্যাকের ডলারে নির্বাচিত হয় তাদের ইসরায়েলের প্রতি আনুগত্য স্বরূপ নির্বাচনের পর সবাইকে এই প্যাকের পক্ষ থেকে ইসরায়েল সফরে নিয়ে যাওয়া হয়, যা মার্কিন সংবিধানের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা। জনমত জরিপে দেখা যাচ্ছে যে মার্কিন জনগণের মধ্যে বিশেষ করে তরুণ এবং প্রোগ্রেসিভ অংশের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমছে। তাই এই প্যাকের এখানকার চেষ্টার বড় অংশ হলো তৃণমূল পরিবর্তন বাধাগ্রস্ত করা। মার্কিন রাজনীতিতে এমন শক্তিশালী প্রভাবের কারণে অনেকেই বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি শুধুমাত্র প্রেসিডেন্ট বা অন্য কোনো দলের হাতে নেই, বরং অন্য কারো হাতে পরিচালিত হচ্ছে। আর এই অন্য কেউই হচ্ছে এই প্যাক। এই প্যাকের ক্ষমতার চূড়ান্ত উদাহরণ হলো সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসের অনুমতি না নিয়েই ইরানে হামলা চালিয়েছেন। কিন্তু নিয়ম অনুযায়ী একজন প্রেসিডেন্ট কিছুতেই ব্যক্তিগত সিদ্ধান্ত যুদ্ধ শুরু করতে পারে না, এজন্য তাকে অবশ্যই মার্কিন কংগ্রেসের অনুমতি নিতে হয়। কিন্তু যুদ্ধটি যেহেতু শুরু হয়েছে ইসরায়েলের পক্ষে, সেজন্যই ট্রাম্পের বিরোধী দলও এই বিষয়ে কোনো টু শব্দ করেনি। অথচ এই হামলা যদি ট্রাম্প অন্য কোনো পশ্চিমা দেশে বা ইসরায়েলের বিরুদ্ধে করত, তাহলে ট্রাম্প রাতারাতি অভিসংশোধনের শিকার হতো এবং এই মুহূর্তে ট্রাম্প প্রেসিডেন্টও থাকতে পারত না। সহজ করে বলতে গেলে আমরা সবাই মনে করি যুক্তরাষ্ট্র বর্তমান পৃথিবীর সেরা সামরিক শক্তির দেশ এবং বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলো মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আসলে পরোক্ষভাবে এই প্যাকের ইশারার পুতুল মাত্র। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।